অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ৮৫। লেখনীতে তেজস্মিতা মর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। দেখে বোঝাই যায় বহুদিন পর এই বাংলা লেখাটুকুর জন্য কলম ধরা হয়েছিল। তবুও গোটা গোটা হাতের লেখা, অল্প যত্ন, কিছুটা দায়সারাপনা। জয় আমিরের হাতের লেখা উইল। পত্রটি পড়তে শুরু করে মাহেজাবিন। আমি জয় আমির, জাভেদ আমিরের একমাত্র পুত্র। জন্ম ঘোড়াহাট, দক্ষিণ দিনাজপুর। স্থায়ী বসবাসযোগ্য কোনো বাসগৃহ আমার নাই। ধর্ম অধর্ম। আজ সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে সদিচ্ছায় এই হাতের লেখা উইলটি লিখতে বসেছি। এই উইলে আমি বলে যাচ্ছি, আমার মরার পর আমার স্থাবর অস্থাবর সম্পত্তি উত্তরসূত্রে প্রাপ্ত বাড়ি, নগদ অর্থ ও সমস্ত নিজস্বতা নিম্নলিখিতভাবে মালিকানাধীন ও পরিচালিত হবে আমার স্ত্রী মাহেজাবিন আরমিন অন্তু, পিতা জনাব আমজাদ আলী প্রামাণিক, জন্ম বাসেরহাট, দিনাজপুর সদর। আমার মৃত্যুর পর আমার পরিবারের সমস্ত সম্পত্তির অর্ধেকটার উত্তরাধিকারী হবে সে। আমার বাপের প্রধান বাসভবন আমির নিবাস, যেটা ঘোড়াহাটে অবস্থিত, তা আমার স্ত্রী আরমিনের অর্ধেকটা পাবে এবং সেইটুকুর সম্পূর্ণ মালিকানা ও নিয়ন্ত্রণ তার হাতে থাকবে। বাকিটা পাবে আমার একমাত্র চাচাতো ভাই জিন্নাহ আমির, পিতা জনাব জয়নাল আমির। আমার মৃত্যুর পর আমার পৈতৃক সম্পদ সুরক্ষিত থাকবে তাদের দুজনের উদ্দেশ্যে। তার সমান দুই ভাগে তাদের দুইজনের মাঝে বণ্টিত হবে এবং আমার ব্যক্তিগত অর্থের মালিকানা পাবে শুধু আমার স্ত্রী। আমি নিশ্চিত করতে চাই, আমার মৃত্যুর পর আর্থিকভাবে কোনোরূপ সমস্যার সম্মুখীন তাকে হতে হবে না। আমির বাড়ির বউ আর্থিক সংকটে ভুগলে বিষয়টা ভালো দেখাবে না। আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার মানে এখানেটা তো উল্লেখ করেনি। সোনালী ব্যাংক, বাংলাদেশ। এবং আমার অন্যান্য সকল অর্থের হকদার আমার স্ত্রী আরমিন হবে। আপাতত সে একজন শিক্ষার্থী। এই উইল ও চেক বই তার কাছে হস্তান্তরের পর থেকে প্রতি মাসে সে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ তার শিক্ষা ও যাবতীয় খরচ বাবদ পাবে। এছাড়া সে চাইলেই যে কোনো সময় সেই অর্থ থেকে ইচ্ছামতো অর্থ উত্তোলন ও খরচ করতে পারবে। আমি আমার পরিচিত এক সম্ভাব্য শুভাকাঙ্ক্ষী ও আইনজীবী দোলন স্যারকে উইলের এক্সিকিউটর হিসেবে নিযুক্ত করেছি। তিনি আমার স্ত্রীর কাছে উইলপত্র ও সমস্ত দলিল দস্তাবেজ পৌঁছে দেবেন। নিশ্চিত করবেন আমার ইচ্ছা অনুযায়ী আমার স্ত্রী ও ভাইয়ের কাছে আনুষাঙ্গিক কাগজ ও মালিকানা পৌঁছেছে। 23শে এপ্রিল 2015। জয় আমির। নিচে দুজন সাক্ষীর স্বাক্ষর, দোলন সাহেব ও দ্বিতীয়টি কবির। মাহেজাবিন চুপচাপ অনেকক্ষণ উইলপত্রটির দিকে তাকিয়ে রইল। যেই সময়ে উইলপত্রটি লিখেছে জয় আমির, তখন তাদের সম্পর্ক ছিল চূড়ান্ত বিরোধের। এছাড়া নিজের মৃত্যুর এত নিশ্চয়তা রেখে কে এই দিব্যি পাপের জীবনটা সাবলীলভাবে রয়ে যেতে পারে? না থেমেছে হাসি, না কদম। দোলন সাহেব দলিলের কাগজপত্র মাহেজাবিনের দিকে এগিয়ে দিলেন। পুরনো হলদেটে কাগজ, তবুও কসমসে। তা থেকেও এক পাজা বিশাল ধন ঐশ্বর্য ধোয়া ঠেকরে বেরোচ্ছে। মাহেজাবিন নির্লিপ্ত চোখে সেই দলিলখানা এক নজর চোখে দেখল কেবল, হাতে ছুল না। দোলন সাহেব বললেন, দরকার ছিল না। ওর এ কুলে ও কুলে কেউ নেই। ওই যাযাবর মরলে স্ত্রী হিসাবে এমনি ওর সব তুমি পেতে। তবে মজার ব্যাপার হলো, খ্যাপা আমির তখন জানতো খুব অল্প দিনের মধ্যে মুরসালিনকে অত্যাচার করে সে জিন্নাহ আমিরকে খুঁজে বের করে ফেলবে। তখন তোমরা দুইজন হবে আমির সম্পত্তির দুই ভাগীদার। জিন্নাহ আর নেই। এখন আর এ উইল না থাকলেও সমস্ত সম্পত্তি একমাত্র তোমার। বিশাল ধনী মহিলা হলে আজ থেকে। আগেও ছিলে অবশ্য। আমির বাড়ির বেটার বউ। দলিল ও চেক বই এগিয়ে দিলেন দোলন সাহেব। নাও, দেখে বুঝে নাও সব ঠিক আছে কিনা। আমার কাজ পাতলা হোক। এই দায় মিটিয়ে কাজ ঝেড়ে আমি দুই ভাইয়ের পেছনে লাগবো কাল হয়ে। দেখলে না, এই জন্য আমাকে উল্লেখযোগ্য করেছে সম্ভাব্য শুভাকাঙ্ক্ষী হিসেবে। জোচ্চোর আমিরের বেটা। অন্তু দলিল ও চেক বইটা মৃদু হাতে ছুঁড়ে ফেলে দিল টেবিলের ওপর। ক্লান্ত চিত্তে হেলান দিয়ে বসে বলল, উইল লেখার সময় মাথায় কেন এসেছিল তার? আকাম করে বেড়াতো আর এটা জানতো না যে দিন ঘনিয়ে আসছে। শুধু তাই, ছোট চাচা ত্রাসে যাবার পর ওর একটা বদ্ধ ধারণা হয়ে গিয়েছিল ও ত্রাসে মরবে, পুলিশের গুলিতে। মাহেজাবিন কপাল চাপড়ে ধরে। কি আশ্চর্য এক মানুষের ঘর করেছে সে!
কোনো পরিবারের উত্তরাধিকারী আসছে। ওটা পরিবার না এক ঝাঁক নরকের অতিথি? সে অতিথিদের কাতারে কিভাবে যেন তার নাম লিখিত হয়ে গেছে। কথাটা অদ্ভুত শোনায়। আমিরদের বেটার বউ। দোলন সাহেব মনোযোগী হলেন। এবার বর্তমানে জরুরি খবরে আসি। বলুন। সামনের সপ্তাহে কোর্ট। শুনলাম। সাক্ষীর সাথে কথা বলা প্রয়োজন। তুলি কোথায়? তো তোমার সেই পরিকল্পনা মতো আর সব অপরাধ তো আছেই। সাথে তুলির স্বামী এমপির আত্মীয়। তার মৃত্যু যোগ করলে একটা ভয়াবহ কেস পেশ করা যাবে আদালতে। কোথায় তুলি? শ্বশুরবাড়ি। ভালো কাজ করেছো। মাতব্বরদের যোগ্য বধূ। এভাবে পরিচালনা করার দক্ষতা দেখেই বউ ঘরে তোলা উচিত। আমিররা না চাইতেও পেয়েছে। ব্যঙ্গ করছেন স্যার? গম্ভীর হয়ে বললেন দোলন সাহেব। না, মাতব্বরদের যোগ্য বউ হও বা না হও, বাপের যোগ্য মেয়ে তুমি। এটাও ব্যঙ্গই ছিল স্যার। দোলন সাহেব চুপচাপ কিছুক্ষণ মাহেজাবিনকে দেখে বললেন, তোমাকে জুনিয়র হিসেবে পেতে আগ্রহী আমি। যদি তুমি আমার আন্ডারে প্র্যাকটিস করতে চাও তো আমি খুশি হব। মাহেজাবিন সামান্য হাসল। সবে থার্ড ইয়ার শেষ হচ্ছে স্যার। এখনো অন্তত বছর দুয়েক চলে যাবে দিন। মাহেজাবিন গভীর শ্বাস টানে। সব হারিয়ে কিছু পাওয়াটাকে প্রাপ্তি হিসাবে ধরাটাও কতটা যুক্তিসঙ্গত। সব হারানোর পর সে স্বপ্নের পথে পা বাড়াতে চলেছে। মাঝখানে জীবন তার সঙ্গে এক অনন্য আদিম খেলা খেলে নিল। তুলিকে হাজির করতে হবে কোর্টে। এখন কথা হলো, সে কি উইটনেস হবে তার ভাইয়ের বিপক্ষে? স্যার, ছেড়ে দিলেন না হয়? কাকে? হামজাকে? তুমি বলছো? তুমি? শাস্তি কি শুধু আইন দিতে পারে স্যার? আইনের ওপর যে মহান আইন রয়েছে, তার মতন শাস্তি আইনের দেবার সাধ্যি কোথায়? তথাকথিত আইনের আনুষ্ঠানিক নাটকীয়তা থেকে বাঁচিয়ে দিন। তুমি আসলে কি চাও? মৃত্যুদণ্ড না হোক, জীবিত থাকুক। দোলন সাহেব মাথা নাড়লেন। তুমি তাহলে আসল শাস্তির কথা বলছো? হামজা বাঁচতে চায় না, আমি ওকে জানি। মাহেজাবিন বিড়বিড় করে বলে, কাপুরুষ এক একটা। পাপ করবে দাপটের সাথে, কিন্তু শাস্তি ভোগ করার সময় লেজ গুটিয়ে পালাবে কুকুরের মতো, অথবা মাছ চোর বিড়ালের মতো। দোলন সাহেব জিজ্ঞেস করলেন, তুমি কি রিমির কথা ভেবে হামজার মুক্তির আশা রাখছো? মাহেজাবিন চুপ থাকে। কারোর সামনে আবেগ প্রকাশে অক্ষম সে। সে বলতে পারে না রিমির কান্না ওর নির্লিপ্ত মৃত্যু চেহারা তার বুকে কতটা ব্যথার উদ্বেগ করে। এছাড়া দিন যত যাচ্ছে তার ধৈর্য বাড়ছে, মনোভাব বদলাচ্ছে। সে বড় হচ্ছে। আজকাল মস্তিষ্কটা ঠান্ডা হয়েছে। আগের মতো টকবক করে না। শান্ত শীতল ভাবনারা খুব ভাবায় তাকে। সে বুঝতে শিখেছে যে পথে ক্ষমা নেই, ধৈর্য ও খোদায় ভরসা নেই, সেই পথে হিংসা পরায়ণ জয় আমিরদের জন্ম। সে হিংসা পরায়ণ নয়, কেবল অন্যায়কে থামাতে সঠিক আইন প্রয়োগে বিশ্বাসী। মায়াজাবিন সুধায়, এত কঠিন অসুস্থতার মাঝে কি শাস্তি হতে পারে হামজার? দুই রকম কাণ্ড ঘটতে পারে। রাজনৈতিকভাবে ধরলে সে যত সুস্থ হবে, উপর মহলের কাঠি নড়ানড়িতে তার শাস্তি তত কমে আসবে। আর যদি আইনতভাবে ধরো, তো সে যত অসুস্থ হবে তাতে তার শাস্তি কমবে। এখন যেহেতু সুস্থ হবার চান্স দেখা যাচ্ছে না, তাই আইনগতভাবে বিবেচনার বিষয় হতে পারে। আপনি কোন উদ্দেশ্যে কেস লড়বেন স্যার? দোলন সাহেব একটু রহস্য করে হাসলেন। স্যার, আপনি মুরসালিন মহানের ওপর প্রবল স্নেহ রাখেন, তাই না? আমি আপনাকে খুব একটা বুঝতে পারি না। খুব জটিল মানুষ আপনি। আপনি মুরসালিন মহানকে মারার অপরাধে হামজার ওপর ক্ষুব্ধ, এও কিন্তু আমি জানি। আর কি কি জানো? জানার কথা ছাড়ুন। আপনি এলেন বিরোধী দলীয় আইনজীবী ও সমন্বয়কারী হয়ে, অথচ বনে গেলেন সেই বন্দি বিপ্লবীর শুভাকাঙ্ক্ষী। এর ব্যাখ্যা কি স্যার? আমি মোরসালিনের শুভাকাঙ্ক্ষী। কে বলল? বাতাসে খবর পেয়েছি। বাতাস ভুল খবর দিয়েছে। মাহেজাবিন অল্প হাসল। তারপর আনমনা হলো। অনেকক্ষণ চুপ করে রইল। দোলন সাহেব অপেক্ষায় রইলেন তার দ্বিধা ভেঙে কিছু ভয়ানক বলার। স্যার? হুম হুম। আপনাকে বললে আপনি কি ঠেকাবেন আমায় স্যারেন্ডার করা থেকে? আবার সেই একই কথা। বিষয়টা মাথা থেকে বের করতে পারছো না কেন? স্যার, আমি খুনি। উত্তরে দোলন সাহেব বলছে, আমার সামনে হয়েছিল খুনটা। তুমি কি আমার চেয়ে বড় আইনজীবী হয়ে গেছো? স্যার, আপনি দুনিয়ার আদালতে আইনজীবী। আমাকে দাঁড়াতে হবে সেই আদালতে, যেইখানকার বিচারক আমার মহান রব। আমি মানুষের চক্ষু লজ্জার ভয় পাই না। দোলন সাহেব বিরক্ত মুখে খিটখিট করতে করতে বললেন, এসব নীতিবোধ ছাড়ো।
আর ভাবো, তুমি জেলে গেলে এক গাদা জীবন রাস্তায় নেমে আসবে। তাই চুপচাপ মানব ধর্ম পালন করো। এটাকে তুমি ওই খুনের সাজা হিসেবে নাও না নাও, দেখবে মনে হবে অপরাধের চেয়ে বড় শাস্তি হয়ে গেছে। আর বাদীপক্ষ যখন অভিযোগ আনেনি পুলিশের কাছে, ব্যক্তিগতভাবে তোমার ক্ষতি করার জন্য কেউ লেগে আছে, তারপরে কিসের অনুতাপ? আইনের ভাষায় একজন সম্ভাব্য খুনিকে মেরেছো তুমি, এ নিয়ে আর কথা না বলো। মাহেজাবিন বুঝতো না এই অদ্ভুত মানুষটির ওপর তার কৃতজ্ঞ হওয়া উচিত কিনা। সে অনুতাপ ও দ্বিধায় একাকার হয়ে আস্তে করে বলল, আমার হামদার সাথে কথা বলার আছে, আপনি কোর্টে প্রস্তুতি নিন। দোলন সাহেব চলে গেলেন। মাহেজাবিন বসে রইল কতক্ষণ ওভাবেই। দলিল ও চেক বই দুটো দেখল, উইলপত্রের সাথে আরও একটি পৃষ্ঠা। ওটা পড়ল না। ওইসব দলিলপত্র সম্পত্তি এইসব তার কোনো কাজের নয়। দলিলটা নিজের কাছে রাখাও ভার মনে হচ্ছে। এইসব দিয়ে সে কি করবে? ওইভাবে পড়ে রইল ওইগুলো। তার খিদে পায় না আজকাল। রাবেয়া এসে বসলেন পাশে। মাহেজাবিন কারো সাথে আলাপে থাকলে কেউ আসে না সোফার ঘরে। খাবি না? মাহেজাবিন চকিতে তাকালো। রাবেয়া হাত দুটো ধরে সোফায় বসিয়ে সে মেঝেতে বসে রাবেয়ার কোলে মাথা রাখল। আব্বুর সাথে চা মুড়ি খাওয়ার সময় এটা। সেই সোফা, আম্মু, বিকেল সব আছে, কিন্তু নেই আমজাদ সাহেব আর অন্তু। কি দিয়ে গেল রে? নেড়ে দেখেন রাবেয়া কাগজগুলো। পড়তে জানেন না খুব একটা তিনি। তবুও কি বুঝে বললেন, জয় কিছু রেখে গেছে নাকি রে তোর জন্য? হ্যাঁ আম্মু, একটা পোড়া কয়লার জীবন। রাবেয়া আগাগোড়ায় ভয় পান মেয়েকে। আজও মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে ভাঙা স্বরে বললেন, একদিন নিয়ে চল না জয়ের কবরের কাছে। আমি দেখ। মাহেজাবিন তাকালেন, তিনি থেমে গেলেন। তোমাকে কতবার বলেছি এই আবদার বাদে যে কোনো কিছু চাও। আর কি চাই বলতো তোর কাছে? বাপের কাজ করতেছিস যে তুই আমার, কিন্তু এইটাই চাই এখন। কেন? এতিম ছেলে? আমিও আম্মা, তুমিও ওই লোকটার কারণে। উত্তরে রাবেয়া বেগম বলছে, ভুলে যা অন্তু, মরা মানুষের ওপর অভিযোগ রাখতে নাই। শিখাই নাই আমি তোরে? এত নিষ্ঠুর হইতে নেই। কত বোঝাইছি তোরে। চল না যাই। মাহেজাবিন কথা বলে না, ভিজে ওঠা চোখের দিকে তাকিয়ে থাকে। জানিস, ও একদিন গেছিল কুষ্টিয়া। আমারে কি বলে আসছিল জানিস? ও মরলে আমি কাঁদব কিনা বলে আশ্চর্যজনকভাবে ঝরঝর করে কেঁদে ফেললেন রাবেয়া। মাহেজাবিনের চোখ ভিজে ওঠে আজ মায়ের কান্নায়। কি আশ্চর্য এই মায়েরা! অন্তু অবাক হয়। আজ 3 মাস ধরে অন্তুকে একা পেলে ভীতস্বরে আবদার করে বসেন জয় আমিরকে দেখতে যাবার। ও আমার ব্যাটার দরদ বোঝে নাই। ওর তো ব্যাটা ছিল না। কিন্তু আমি তো মা রে অন্তু। ওর মতো এক জোয়ান ছেলের 9 মাস পেটে ধরা মা আমি। জানিস, ও যেদিন প্রথম আমার বাড়ি আসে আমি ওরে বলেছিলাম আমারে মা ডাকতে। সেই দিন ও আমার ব্যাটার জান নেয় নাই। সেই দিন তো কথা দিয়েছি রে আমি, মা হইলাম না হয় আমার ব্যাটার খুনির। একবার নিয়ে যা আমারে ওর কবরে। অন্তিকের কবরে গেছি আমি দোয়া করতে। ওর কবরটা দেখলাম না যে। আমার মেয়ের ইজ্জত, ছেলের জান নেওয়া লোকের কবরটা দেখিয়ে আনবি আমায়? মাহেজাবিন রাবেয়ার হাঁটু জড়িয়ে ধরে মাথায় ঠেকিয়ে কোলের ওপর। টুপ টুপ করে কয়েক ফোঁটা পানি রাবেয়ার মলিন শাড়িতে পড়ে। সুতির শাড়ি, তা আলগোছে শুষে নেয়। তখন রাবেয়া মৃদু কান্নায় কাঁপছে। মাহেজাবিনের চোখের সামনে নিজের সন্তানের রক্তাক্ত পিণ্ডটা ভেসে ওঠে। সে আচমকা বাঁধভাঙা নদীর মতো হু হু করে কেঁদে ওঠে। সে নিজেও মা, এক অকাল মৃত রক্তপিণ্ডের গর্ভধারিণীর মা। আরেক এমন মায়ের কোলে মাথা রেখে কাঁদে, যে মা তার নিজের সন্তানের খুনির জন্য চোখের পানি ফেলতে নিঃসংকোচ। আচ্ছা, সে কি পারবে তার সন্তানের খুনিকে ক্ষমা করতে? হামজার মুখটা মনে আসতে আতঙ্ক ও ঘেন্নায় দম আটকে এলো তার। মাহেজাবিন অপ্রকৃতস্থের মতো মাথা নাড়ে। কিন্তু আমি পারবো না, আমি পারবো না। না, 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 না। আমার সন্তানের খুনিকে আমি ক্ষমা করতে পারবো না আম্মু। কোনোদিনও না। ওর বাপও ক্ষমা করে যায়নি। তুমি জানো, তুমি জানো আম্মু, ওই খুনির পায়ে পা তুলে বসে অর্ডার দিল আমার সন্তান আমার নারী থেকে ছিঁড়ে আনার। তুমি জানো আম্মু, কিভাবে আমার গর্ভফুল থেকে ছিঁড়ে আনা হলো ওকে, তারপর মেঝের ওপরে ফেলে রাখলো। আমি দেখলাম ওকে। আমার থেকে বিচ্ছিরি রক্তে মাখা একটা ছোট্ট মাংস দলা। আজও আমার তলপেটে অসহ্য ব্যথা হয়। আমার নাড়িদ্বার ছিঁড়ে আসে। শুধু কোলে আমার বাচ্চা নেই। আমাকে মা বলে ডাকার কেউ নেই। আমার নারী জনম ব্যর্থ গেল। আমি ক্ষমা করব না, করতে পারবো না আমি ক্ষমা। তুমি পারো, মরিয়ম চাচি পারে, আমি পারি না। রাবেয়া অস্থির হয়ে দুহাতে মেয়েকে সামলান।
অন্তু উন্মাদের মতো বুকে হাত ঘষতে লাগলো। এই ৪ মাসে অসংখ্যবার অন্তু এই গোপন পাগলামির সাক্ষী রাবেয়া। দুনিয়া দেখে না এইসব। এই পাগলামি শুধু তার সামনে দৃশ্যমান। কেউ বলে মায়ের ভাগ্য মেয়ে পায়। কথাটা সত্য হওয়ার সম্ভাবনা প্রবল। কবিরদের বাড়ির মেঝে পাকা, ইটের গাঁথুনির দেওয়াল, তার উপরে টিনের ছাদ। কবির আগে পেশা হিসেবে রাজনীতি, পাশাপাশি হামজার ওয়ার্কশপের দেখাশোনার কাজ করত। ওয়ার্কশপ বন্ধ হয়েছে। সে এখন বড় বাজারে এক মুদি দোকানের কর্মচারী। মাসিক বেতন খুব বেশি নয়, তা দিয়ে যা হয়। তুলিকে বিয়ে করা নিয়ে মায়ের সাথে মতবিরোধ জন্মেছিল খুব। বিবাহিতা মেয়ে সহ এক মহিলাকে বিয়ে করতে যাচ্ছে অবিবাহিত ছেলে, এটা কোনো মা মেনে নেন না। কবির মাকে বোঝালো ওটা কোনো বিবাহিতা অন্যের মেয়ে, কোলে মহিলা না। ওটা জয় আমিরের ফেলে যাওয়া জিম্মেদারি। তা কাঁধে তুলে নিতে না পারলে কবির দম আটকে মরে যাবে। কোয়েলের দিকে তাকালে তার ভেতরে যে স্নেহ জেগে ওঠে, তা মা বুঝবে না। মাহেজাবিন তুলিকে ডেকে বসিয়ে বসেছিল। আপু, আমি ছোট মানুষ। আপনার ভারী জীবনটা নিয়ে সিদ্ধান্ত নেবার মতো শক্তি, মেরুদণ্ড আমার নেই। তবুও একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আপনি শুধু একবার না বললেই না। এভাবে বলছো কেন? তুমি তো আমার বাপ আরমিন। যে দায়িত্ব তুমি পালন করলে, এগুলো দিন আমার বাপও করেনি কোনোদিন। আমি আপনার বিয়ের প্রস্তাব এনেছি। তুলি নির্বাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে শুধাই, আমার বিয়ে? কবির ভাইয়ের সাথে। তুলি ওইভাবেই তাকিয়ে থাকে। সে ভালো খারাপ সেই প্রশ্নে যায় না। কোয়েলকে ভীষণ ভালোবাসে লোকটা। জয় আমিরের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। তার যে কোনো আত্মীয় ও জিম্মেদারির ওপর জান কোরবান তার। আমার মনে হয় আপনি অন্তত সম্মান আর বেঁচে থাকার খোরাকটুকু পাবেন। এর বেশি আমার সাধ্যি নেই আপু। আমার পায়ের নিচে শক্ত মাটি থাকলে আমায় ক্ষমা করতে পারলে করবেন। তুলি মেহেজাবিনের হাতটা ধরে থামায় ওকে, কিন্তু হাঁ বা না কিছু বলেনি মুখে। অন্তু নীরবতাকে সম্মতি ধরে নিয়েছিল। কবির তাকে ঘরে এনে এখনো এমন আচরণ করে যেন সে জয় আমির আর হামজার বাড়ির সম্মান। তার ছোট্ট ঘরে অতিথি হয়ে এসেছে। কোথায় রাখবে, কোথায় বসাবে, কি খাওয়াবে, কিভাবে ভালো রাখবে, ব্যস্ততায় অশেষ। বিয়ের ৪ দিন পর দুপুরে খুব ঘেমে বাড়ি ফিরল। তুলি গামছাটা এগিয়ে দিয়ে বলল, দ্রুত গোসল করে আসুন, খেতে দেই, আমার খুব খিদে পেয়েছে। কবির ব্যতিব্যস্ত হলো। আপনি খান নাই এখনো? কেন, শরীর খারাপ? কি হয়েছে? বেলা তো মেলা হইল, খান নাই কেন? আরে, আগে আপনি আপনি করে কথা বলা বন্ধ করুন। এত জোরে জোরে আপনি আপনি করছেন, লোকে শুনলে কি মনে করবে? আর আমি কি বয়সে আপনার বড় নাকি? কবির লজ্জা পেয়ে গেল। তার তো মুখেই আসবে না বোধহয়। সারা জীবন আপামনি বলে ডেকে অভ্যস্ত সে। কতবার হামজার হুকুমে তুলির শ্বশুরবাড়ি থেকে তুলিকে আনা নেওয়া করেছে সে। আজ তার ঘরের বউ সেই নারী। তুলি বলল, আপনার সাথে খাবো বলে খায়নি। কোয়েলও খাবে। ওকে ঝাল খাওয়া শেখাতে হবে এখন। তরকারি দিয়ে ভাত চটকে খাওয়ার অভ্যাস করাতে হবে। কবির সঙ্গে সঙ্গে মুখ গোমড়া করে, কেন? আমার সাধ্যি নাই ওরে দুধ মিষ্টি খাওয়ানোর, এই জন্য? ঝাল খাওয়া শিখার কোনো দরকার নাই। আমি এত অধম না। তুলি এবার ধমকে উঠল মৃদু। কি আশ্চর্য! একবারও বলেছি তা? ও কি এখনো দুধের বাচ্চা আছে? বয়স ৫ হবে। সামনের বছর স্কুলে ভর্তি করাতে হবে। এখনো ভাত না খাওয়া শিখালে কি খাবে? কবির মিয়ে গেল ধমক খেয়ে। তুলি টের পেয়ে একটু নরম করে বলে, যান, ওকেও গোসল করিয়ে আনুন। এই বাড়িতে এসে সারাদিন মাটিতে খেলার অভ্যাস হয়েছে। পরক্ষণেই তার মনে পড়ল সে কথা বলছে ইমোশনাল বয় মুহাম্মদ কবির আবেগী সাহেবের সাথে। আবার মাটিতে খেলাকেও নিজের গরিবি ধরে নিয়ে মুখ কালো করে তার আগে সে বলল, ভালোই হয়েছে, খেলার সাথী পেয়েছে, খেলাধুলায় মন ভালো থাকছে। যান, গোসল সেরে আসুন, আমি ভাত বাড়ি। কবিরের মা তুলিকে কোনোভাবে পছন্দ করতে পারেন না। তবুও বিয়ের এই ২ মাস পার করে তার মনে হলো সে এই প্রথম সংসার করছে। আগে কখনো করার ভাগ্য হয়নি তার। মাটির চুলায় রান্না, একটা বখাটে অল্প কামানো নিজের ভাইয়ের চেলা, তার খুব যত্নশীল স্বামী, অসুস্থ শ্বশুর, একটু খিটখিটে শাশুড়ি, টিনের ঘরে দিনের বেলায় গম গমের গরম, আর সব মিলিয়ে তুলির মনে হলো এতদিনে সে নারী হয়েছে। এতদিনে সেই নারীর একখানা টানাপোড়েনের সংসার হয়েছে, যেই সংসার অধিকাংশ বাঙালি মেয়ের নারীগত অধিকার। এখানে এসি চলা রুম, মূল্যবান আসবাব যেমন নেই, তেমন নেই রাতভর মদ পান করে এসে চুল ধরে আছাড় মারা স্বামী নামক আসামি।
নেই মাতাল এক কাপুরুষ, যার সম্মুখে স্ত্রী ধর্ষিতা হলেও তা স্বাভাবিক ঘটনা। কোয়েল নিজের ঔরসগত বাপ হারালেও পেয়েছে একটা কবির মামাকে। তুলি কোয়েলকে অন্য ডাক শেখায়নি। কোয়েল তার তোতলা মুখে কবির মামা ডেকে যে আরাম পায় ও স্নেহ বোধ করে, তা তুলি দেখেছে ওটা হুট করে কবির মামা থেকে অন্য কিছু ডেকে সে পাবে না। মস্তিষ্কে বিরূপ প্রভাব পড়বে। কবির মামা কোয়েলের ভেতরে জয়ের স্মৃতি দমিয়ে রাখতে সচেষ্ট। কোয়েল দিনে কমপক্ষে ৪-৫ বার জয়ের খোঁজ চালায়। তার অভ্যাস এবং বিশ্বাস কবির মামার কাছে জয়ের খোঁজ থাকে। কবির মামাকে পাওয়া মানে জয়কে খুঁজে পাওয়া। কিন্তু আজকাল কবির মামা প্রতারণা করছে বারবার। তুলি চোখ বুজে গভীর এক দম ফেলে জীবনের সমস্ত অন্ধকারটুকু এক ঢোকে গিলে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তা ও আর্মিনের ওপর কৃতজ্ঞতা জানাতে গিয়ে তার চোখ ভরে ওঠে, বুকে ব্যথা হয়। আজ তরুটা বেঁচে থাকলে জয়ের বউ ও তারও একটা ব্যবস্থা করত। পাকা এক সিনা চওড়া কাঁধ শক্ত কর্তির ঘরে তুলে এনেছিল পাপি জয় আমির। তরু যে পুরুষকে ভালোবেসে গেছে আমরণ, তার তুলে আনা কর্তি এক হাতে গোটা একটি জিন্দা লাশের মিছিল সামলে নিতে পটু। তরুটাকে ঠিক একটা জীবন দিত সেই নারী। তার আগেই তরুনিধি পালিয়েছে। বোকা তরু, ধিক্কার তার নারীত্বকে। তুলির ঘরে কবিরটা একটু পাগল। কোয়েলকে ঘাড়ে চড়িয়ে প্রায় রোজ একবার যায় ঘোড়াহাটের কবরস্থানে। কিসের টানে যায় কে জানে। কোর্টের তারিখের ৪ দিন আগে মাহেজাবিন ঘোড়াহাট যায় রাবেয়াকে নিয়ে, সঙ্গে কবির। নারীদের অনুমতি নেই কবরস্থানের সীমানায় প্রবেশে। ফটকের সামনে দাঁড়িয়ে মাহেজাবিন সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবর। রাবেয়া ফটক ধরে মতো চেয়ে থাকেন ভেতরে। সন্তানের খুনির শেষ ঠিকানা খোঁজেন ঝাপসা চোখে। কবির ভেতরে ঢুকে জয় আমিরের কবরের পাশটায় দাঁড়ায়। স্তব্ধ হয়ে চেয়ে থাকে। উঁচু ঢিবির মতো মাটি, লম্বায় ৬.৫ হাত মতো কবরখানা। তার নিচে জয় আমিরের লম্বা দেহটা শায়িত। এতদিনে সে কি শক্তপোক্ত ক্ষতবিক্ষত দেহ অক্ষত আছে, মিশে যায়নি মাটির সাথে? দাপুটে জীবন, ব্যথাহীন শরীর, পাপী পৌরুষ, সাথে বুকের সমস্ত হাহাকার, সব গিলে খেয়েছে মাটি আজ। মাটি এমনই, কত সভ্যতা, কত পাপ অথবা পুণ্য, কত বাহাদুরি সব প্রগ্রাসে গিলে যায়। আজ কবির দাঁড়িয়ে আছে এত কাছে। জয় আমির আজ হেসে উঠল না। মিশ্র আঞ্চলিক ভাষায় দুটো গালি সমেত কিছু রসিক কথাবার্তা বলল না। মাহেজাবিন দূর থেকে দেখে ছোট্ট একটি লাঠির আগায় বোর্ড টাঙানো কবরের পাশে। কবরের মাটি কেনা, আফসা দেখা যায়। তাতে লেখা, মৃত জয় আমির, পিতা জাভেদ আমির, ঠিকানা ঘোড়াঘাট, দক্ষিণ দিনাজপুর। মাহেজাবিন শুধু চাতকের মতো চেয়ে দেখল নিষ্পলক। জয় আমিরের সঙ্গে প্রথম সাক্ষাৎ থেকে শেষ বিদায় অবধি সবটা চোখের পর্দায় ভেসে ওঠে, আবার নিভে গেল। বুকে চাপ ধরা এক বদ্ধ দমে হাঁপিয়ে উঠল সে। একটি পর্বতের অতখানি ভার তার শরীরটা শীতল করে তুলল। তখনই আচমকা রাবেয়া হু হু করে কেঁদে উঠলেন। মাহেজাবিন জাপটে ধরে মাকে। কাঁদছ কেন আম্মু? মানা করছিলাম আসতে। জরুরি নয় তুমি যাকে আপন ভাববে সেও তোমাকে তোমার মতো আপন করবে। জরুরি নয় তুমি যাকে ভরসা করবে সে ভরসার যোগ্য হবে। যাকে স্নেহ করবে সে স্নেহের মর্যাদা বুঝবে। জয় আমিররা কারো আপন হয় না। চলো এখান থেকে, নয়তো কাঁদবে না, খবরদার। কান্না করাতে আনিনি তোমায় আমি এখানে। রাবেয়া ধুলোর ওপরে বসে পড়লেন। কবির এলো। কি হয়েছে চাচির? কি সমস্যা? অসুস্থ লাগতেছে নাকি? কাঁদতেছে কেন? মাহেজাবিন রাবেয়াকে তুলে বলল, এমনি কাঁদছে। কাদার কোনো কারণ তার জীবনে নেই, তবুও কাঁদছে। চলুন আমরা যাই। বেলা পড়ে গেল। অন্তু বেশ কিছুদূর এগিয়ে ঘাড় ফিরিয়ে দেখে একবার বিরোধীর কবরটা। এখন আর বোর্ডে লেখা জয়ামিরের পরিচিতি দেখা যাচ্ছে না। অনেকগুলো কবরের মাঝে জয়ামিরের কবরখানা মিশে গেছে। চোখে ধাঁধা তৈরি হলো। সঠিক অবস্থান বোঝা যায় না তখন আর। পথে মাহেজাবিন রাবেয়াকে নিয়ে ঢুকেছিল মরিয়ম বেগমের কাছে। সেই দিন আর খালি হাত ফেরেননি সে। রাবেয়াকে প্রচণ্ড পরিমাণের বন্ধুসুলভ সরলা নারী। বোন পাতানো হয়ে গেল তার। তিনি মরিয়ম বেগমকে বললেন, শোনো বোন, আমার কেউ নাই, স্বামী নাই, ছেলে নাই, কিন্তু আমার মা আছে। তোমারও কেউ নাই, চলো আমার সাথে। আমার মা তোমারও মা। আজ থেকে 2 বোন আমার মার জিম্মেদারিতে বাস করব। এই আবদার ফেলা বড় দায়। মরিয়ম বেগম দুটো মলিন শাড়ি, একটা নিজের হেজাব ও ছোটখাটো একটা পুটলি বাঁধলেন মাহেজাবিনের দায়িত্বে গা ছাড়ার জন্য। শেষে তিনি আরেকটি ছোট্ট হেজাব পুটলিতে রাখলেন।
ওটা মুমতাহিনার। গোলাপি রঙা প্রিন্টের কাপড়ে তৈরি। ওতে এখনো মুমতাহিনার গন্ধ লেগে আছে। ওটা ফেলে যেতে পারেন না মরিয়ম। আমজাদ সাহেবের ৪ কক্ষের ছোট্ট ইটের গাঁথুনির বাড়িটা অনেকগুলো জীবন্তের আবাস হলো। রিমির জায়গা হলো মাহেজাবিনের কক্ষে। আদালতে নেবার ২ দিন আগে সহকারী হাসপাতাল থেকে হামজা পুলিশ ফাঁড়িতে স্থানান্তরিত করা হয়েছিল। ডিটেনশন সেলের ভেতরে হুইল চেয়ারে অনড় হামজাকে দেখে মাহেজাবিনের মনে পড়ল তার গর্ভপাতের নির্দেশ দিয়ে আমির নিবাসের কেন্দ্রে চেয়ারখানায় হামজার বসে থাকার দৃশ্যটা। দোলন সাহেব সেলের বাইরে একটি মরিচা ধরা লোহার চেয়ারে বসেলেন। মাহেজাবিন সেলের সামনে গিয়ে দাঁড়িয়ে মুখের নিকাবটা খুলে ফেলল। আপনার ওপর আল্লাহর শান্তি বর্ষিত হোক হামজা সাহেব। সেই নিকাব খুলতে চোখ থামল হামজার। নিষ্পলক দেখল নারীটিকে। কঠোর সৌন্দর্য আজও চেহারায় লুটোপুটি খায়। চোখের নিচে কালি, তবুও চোখজোড়া সৌন্দর্য একরতিও স্লান হয়নি। আর না আগুন নিভেছে। ঠোঁট নাকসহ ত্বকের রং সবটা প্রতিক্ষণে আমৃত্যু সৌন্দর্যের ঘোষণা দিচ্ছে, এবং তা ভয়াবহ। সেই সুশ্রী চেহারায় নজর বুলিয়ে হামজার পৌরুষ চোখে সামান্য অনুরাগ আসে না, বরং দমে থাকা আক্রোশ পর্বত ফুঁড়ে বেরোনোর ম্যাগমার মতো দগদগ করে ওঠে। সে বহুদিন পর এক টুকরো বাহ্যিক প্রতিক্রিয়া প্রকাশ করে হাসে। ভাবেনি শেষ জীবনে এক চার আনা মেয়ে লোকের সঙ্গে বিরোধ লড়তে হবে। মাহেজাবিনও হাসে একটু। কেন ভাবেননি? ভাবেননি কেন হামজা সাহেব? ধ্বংসের খেলা তো খেলছেন এক মেয়ে লোকের জীবনের সাথে। তাহলে এটা কেন ভাবেননি যে খেলার বাজি পাল্টাতে পারে? আপনারা কেন এত নিশ্চয়তা রাখেন সব নারীর রিমি হয়? উত্তরে হামজা বলল, রিমিকে আর রিমি রাখুনি। বিশ্বাস করুন, সামান্য প্রচেষ্টাও ছিল না আমার তাকে পরিবর্তনের। হামজা চেয়ার বয়ে এনে এগিয়ে এসে কম্পিত বাম হাত দ্বারা সেলের শিক চেপে ধরে। চুপ! কুচক্রী মেয়ে লোক! কুচক্রী বলতে কি বোঝেন? নাকি আপনার ২ ভাই শুধু শব্দ জানেন, অর্থ ছাড়া? যার তার জন্য যা তা। এক কাপুরুষ মূর্খ আমাকে বলে গেছে ছলনাময়ী। আবার আপনার কাছে কুচক্রী। আপনারা কি নিজেদেরকে জমিনের উপর সৃষ্টিকর্তার প্রেরিত শান্তির দূত মনে করেন নাকি? হামজার শ্বাস প্রশ্বাস গভীর হয়। সে ঠান্ডা বিস্ময়ে বলে, আজও সেই দুঃসাহস। এটা আমার অলংকার। সব হারিয়েছো এর দায়ে, জিততে পারোনি। আপনি পারলেই হতো। আমি তো অবলা, শক্তিহীন, নির্বোধ মেয়েলোক। অজায়গায় দুঃসাহস দেখিয়েছি। আপনি হারলেন কিসের দায়ে? মাহেজাবিনে জিতে যাওয়া চোখে চোখ রেখে লাল হয়ে ওঠে হামজার চোখজোড়া। চোয়াল ও পক্ষাঘাতগ্রস্ত হাত দুটো অবধি থরথর করে কাঁপে। ভেতরের যন্ত্রণা ও দহন লুকানোর সর্বোচ্চ চেষ্টা ব্যর্থ যেতে থাকে। পিঠ পিছে ছুরি গেথে বাহাদুরি দেখিও না, নাদান মেয়েলোক। জয়কে টার্গেট না করে আমার অন্য যে কোনো কিছুতে হাত রাখতে। তুমি জানো, আমি খুব ভালোভাবে জানি তোমার নরম কোমল চুরি পরা হাত কিভাবে মটমট করে ভাঙতে হয়। পুরুষ নাচাতে ভালোই জানো, জানা ছিল না। জয়কে কবজা করে খুব খেললে। বুঝলাম, পাগল হয়ে গেছেন আপনি। খারাপ না। এ আর এমন কি? কত লোক এমন হয়েছে আপনার খাতিরে। আমিও আমার ভাতিজি হয়েছি বাপ হারিয়ে। আমার মা ও ভাবে স্বামী হারিয়ে। কত মেয়ে হয়েছে ইজ্জত হারিয়ে। অসংখ্য মা হয়েছে তাদের সন্তান হারিয়ে। সব চলে হামজা সাহেব। টেক ইট ইজি। আপনি আর কত বড় খেলোয়াড়। আসমানের ওপরে যে মালিক বসে আছেন, তার খেলা খেলার ঊর্ধ্বে। হামজা কিছুক্ষণ চোয়াল এঁটে ঠান্ডা নজরে দেখে মাহেজাবিনকে। এরপর শুধাই, কেন এসেছো? দেখা করতে এলাম। কত পুরনো আর গভীর সম্পর্ক আমাদের। হামজা হাসে। আসলেই? উদ্দেশ্য বলো। আপনি আর সেই যোগ্য আছেন যে আপনাকে কোনো গুরুতর উদ্দেশ্য বলতে এতদূর বয়ে আসব? আমার পঙ্গুত্বকে তাচ্ছিল্য করো না। তোমার তো আমার পঙ্গুত্বকে পুজো করা উচিত। তুমি জানো, এটাই তোমাকে বাঁচার সুযোগ করে দিয়েছে। মাহেজাবিন খানিক ঝুঁকে ফিসফিস করে বলে, জানি। তবে আপনি কি জানেন আপনাকে পঙ্গু হয়ে বাঁচার সুযোগ আমি দিয়েছি? বেশি দিন টিকতে পারবে না, আমি না চাইলে। আজ ৩ মাস আছি। মানে অন্তর ৩ মাস আছি। এই কথার উত্তরে হামজা বলল, ৩ যুগ নয়। এইবার এর উত্তরে অন্তু বলছে, আপনি নিজেকে দেখুন। আপনার আমার দৈরাত্য কাউকে টিকতে দেয়নি। হামজা সাহেব, দুজন দাঁড়িয়ে জলসিঁড়ির ২ ধাপে। যখন তখন তলিয়ে যাব। এই পথে শুরু ভার্সিটির এক টিচার রুমে। যেই দিন হামজা তার এক মুশকিল শিকারীকে চোখ তুলে দেখার প্রয়োজন বোধ করেনি, আজ তার প্রতিদ্বন্দ্বী রূপে কারাগারের এপার ওপার।
অনেকক্ষণ সময় দুইজন দুজনের চোখের দিকে অপলক তাকিয়ে রইল। নিঃশব্দ এক দামামা বেজে উঠল দুজনের বুকের ভেতরে। যে যুদ্ধে কেউ জেতেনি, হেরেছে দুজন, হারিয়েছে দুজন। দুজনের চোয়াল শিথিল হয়ে এলো, সিক্ত হলো চিত্ত। তারা ধ্বংসপ্রাপ্ত দুই বিরোধী আজ খালি হাত। সেল খুলে আইনজীবী ও মাহেজাবিনকে ভেতরে যেতে দেওয়া হয়। হামজা শান্ত পরিশ্রান্ত গলায় বলে, তুমি বয়সে অনেক ছোট আমার, তা ভেবে জীবন ভিক্ষা দিতে পারতেন। হামজা মাথা দোলায়, অনেক ছাড় দিয়েছি। ছাড়ই এমন? তুমি কোনো ক্ষতি করনি আমার। আপনার ক্ষতি করার উদ্দেশ্যে আজ অবধি কিছু করিনি আমি। কেবল আপনার কালো হাত দুটোকে ঠিক এই রকম পঙ্গুর অবস্থায় দেখতে চেয়েছি। তাতে আমরা শেষ হয়ে যাব। উত্তরে অন্তু বলছে, 10 জন যদি 20টা অপরাধ করতে পারে, 8 জন 16, -4। অল্প থেকে শুরু হোক। এবার বলুন, হাত তো খালি, কি পেলেন এই অসুস্থ পথ চালায়? তুমি কি পেলে? আমার কাছ থেকে জয়কে সরিয়ে তুমি কুটনি মহিলাদের মতো অপরাধ রটানো ছাড়ুন। জয় আমির আত্মহত্যা করেছে, তাকে কেউ মারেনি। সে ছিল এক কাপুরুষ। পাপ করেছে বুক ফুলিয়ে, শাস্তির পালা এলে পিঠ এগিয়ে দিয়েছে ঝাঁঝরা হতে। হামজার চোখে এক পৃথিবী ভঙ্গুরতা এসে ভর করে, দাঁতের মাড়ি চেপে ধরে। তারপর আচমকা বাম হাতে মাহেজাবিনের গলা চেপে ধরে। হাত শিথিল, অসর প্রায়, তবুও পৌরুষ থাবা। তুমি থামাওনি, সে তোমার জন্যই। মাহেজাবিন সামান্য বিচলিত হয় না, গলা মুক্ত করার চেষ্টা না করে বলে, সেই দিনের সতর্কবাণী মেনে নিলে আজ আপনি অন্য অবস্থায় থাকতে পারতেন। বলুন তো, জয় আমির আত্মহত্যা কেন করলো? হামজার শরীর থরথর করে কাঁপতে লাগলো। আবার একলেমশিয়ার মতো এক প্রকার খিঁচুনি উদ্রেক হতে লাগলো। মাহেজাবিনকে ছেড়ে দিয়ে থরথরিয়ে কাপা হাতের দুই তালুর দিকে তাকিয়ে থাকে হামজা। তুমি জানো, এই দু হাতে আমি কতবার ওর কপালে জলপট্টি দিয়েছি? তখন আমার কাছে জ্বরের সিরাপ কেনার পয়সা থাকতো না। কত দুপুর পুকুরে ঝাঁপ পেরে সাঁতার শিখিয়েছি। তুমি তখন ছিলে? না, কেউ ছিল না, শুধু আমি ছিলাম। আজও ও পারতো একসাথে সাঁতার কেটে বর্ডার পার হয়ে পালাতে আমার সাথে। আমাকে রেখে চলে গেছে, নিমুখ হারাম। মাহেজাবিন স্লান হাসে। কেন চলে গেছে তা ভাবছেন নাকি ভয়ে? কোথাও কারণটা আপনি না হন? হামজার চোখের কাতরতা দেখা যায়। মাহেজাবিন উদাস স্বরে জানায়, একজন ভরসাহীন মানুষ নিজের জীবনে সবটুকু ভরসা ও ভালোবাসা দিয়ে মানুষটার কাছে হেরে যায়। মানুষ আর একটু বাঁচার ইস্পাহা কোথাও খুঁজে পায় না। বোঝেন এসব কথা? কখনো ভেবেছেন আপনি জয়কে কত বড় জখম দিয়ে দুনিয়া ছাড়া করেছেন? যার চেয়ে বড় জখম আর দেওয়া যাবে না কখনো, কখনো কোনো মানুষকে সম্ভব না। ঠিক ততখানি আঘাত আপনি করেছেন জয় আমিরকে। সেই জয় আমিরকে, যে আপনার নামে নিজের সবকিছু বকশে দিয়েছিল, আপনার পালিত পশু হয়ে বেঁচেছিল, নিজের পরিচয় ও গর্ব বিসর্জন দিয়ে। এবার ভাবুন, যখন সে জানতে পারল তার জীবনে সে সব হারানোর পর নিজের বেঁচে থাকা রুহুটা অবধি যাকে সঁপেছিল, সে বড় সাহেব তাকে তার জীবনের সবচেয়ে বড় আঘাতটা করেছে, তার কেমন লেগেছিল? আমি আপনাকে সময় দিলাম 2 মিনিট, ভাবুন। হামজার হৃদস্পন্দনের গতি অসুস্থ পর্যায়ে বেড়ে গেল। হতবিহ্বল হয়ে পড়ল সে। ইশারায় মাহেজাবিনকে থামাতে চাইল। আপনি আমার সন্তান ছিঁড়ে নিয়েছেন, শুধু আমার ভেবে। ভুলে গিয়েছেন, পরের জন্য কাটা খালে নিজে পড়া দুনিয়ার পুরনো নিয়ম। বাচ্চাটা আপনার জয়ের ছিল, জয়ের জয়ের। সেই জয়, যে আপনার খাতিরে পাপ আর পুণ্যকে এক পাত্রে গুলিয়ে জীবনের বিষ পানীয় করে তৈরি করেছিল। একটা তেতো সত্য কথা বলি, আমি যে মুহূর্তে আপনাকে দুশমন হিসেবে সচেতন করেছিলাম, ওই মুহূর্তে আমি মূলত আপনাকে জয় আমিরের মৃত্যুর খবরটা শুনিয়েছিলাম। শুধু খুলে বলিনি বাক্যটা। তুমি জানতে? কি জানতে? আপনি কেন জানতেন না? এটাই বিস্ময়কর প্রশ্ন। যে মানুষ বেঁচে থাকতে নারাজ, মরণেও তার চরম আগ্রহ, যে লোকটা নিজের পরিচয়ের পেছনে উন্মাদের মতো ছুটেছে বছরের পর বছর, তার কাছ থেকে একে একে সমস্ত পরিচয় কেড়ে নেওয়া হলে তার বাঁচার প্রশ্ন আসে কোথা থেকে? আপনি দেখেননি জয় আমিরের মৃত্যুকে আলিঙ্গনের তোড়জোড়? আমি দেখেছি। আপনার কাছ থেকে ফেরার পর তার মৃত্যু তৃষ্ণা। সে মৃত্যুর আগেও শুধু একটাবার আমার কাছে স্বীকৃতি পেতে চেয়েছিল, সে বেঁচে থাকলে অন্তত কেউ তার সঙ্গী হতো। অথচ আমি দেখেছিলাম সে পালাবে। এই অল্প সময়ে সে শুধু বিশ্বস্ত কাউকে নিজের রেখে মরতে চায়। হামজা বিদ্রুপের হাসি হাসে। তুমি জয়ের বিশ্বস্ত কেউ হতে? মাহেজাবিন আর জবাব দেয় না, চুপচাপ চেয়ে থাকে হামজার দিকে।
তাকে কখনো কোনো অসুস্থ মানুষকে ব্যঙ্গাত্মক চোখে দেখার শিক্ষা দেওয়া হয়নি। হামজাকে দেখে তার খারাপ লাগছে না ভেবে খারাপ লাগে তার। বিশ্বাসঘাতকতা তার ধর্ম নয়। জয় আমির মানুষ চিনত খুব। সেদিন আর্মিন রাজি হওয়া মানে জয় আমিরের পাপ মেনে নেওয়া। আর পাপ মেনে নিলে আর পাপ মেনে নিলে আর্মিন হতো তার সবচেয়ে বিশ্বস্তজন, আমরণের সাথী। কারণ আর্মিন ঠিক সাদা পায়রার মতো পবিত্র আত্মা। এটাই জয়ের ধারণা ছিল। কিন্তু মিথ্যা আশায় আর্মিন দেয়নি সেই দিন তাকে। কারণ জয়ের পাপ হাসরেও কবুল নয় তার। আর জয় আমির আর বাঁচতে চায়নি। কারণ তার সহ্য ক্ষমতা বিদ্রাণী হয়ে গিয়েছিল এবার। হামজার শরীর ঘেমে টুপটুপ করে পানি পড়তে লাগলো, যেমনটা সদ্য গোসল করা মানুষের শরীর বেয়ে যায়। দরুন সাহেব উঠে দাঁড়ালেন। শান্ত হও হামজা। স্যার, ওই চতুর মেয়ে লোক কি বলছে? ওকে থামতে বলুন। ও থেমেছে। তুমি নিজেকে থামাও। বদ্ধ সেলের কংক্রিটের চার দেওয়ালে হামজাকে একটা বার্তা দেয়। এই বিরোধিনী তোমার জয়ের রক্ত গর্ভে ধারণ করে সে হলো জয়ের সর্বোচ্চ আস্থাভাজন। তুমি আপনজন, সেই রক্ত ধ্বংস করে হলে একমাত্র দুর্জন। দরুন সাহেবের সঙ্গে কেসের ব্যাপারে কিছু কথা হবার পর হামজা শেষবার একবার রিমের সঙ্গে দেখা করতে চাই। তারপর মাহেজাবিনকে ডাকে। আরমিন, তুমি আর মুরসালিনের পথে অন্ধকারকে পেয়ে বাধ্য হয়ে তা গ্রহণ করেছ। আমি অন্ধকারে জন্মেছি, আমি অন্ধকারে গড়ে উঠেছি। হামজার এই কথাই অন্তু বলে, অথচ তা কখনো হামজা এবং জয় আমির হয়ে ওঠার শর্ত হতে পারে না। হামজা হাসল। সাবধানে থেকো। তোমার পথ ঠিক ততটা কঠিন হবে যতটা তোমার পরিকল্পনার সীমায় নেই। ধন্যবাদ আপনার শুভাকাঙ্ক্ষীর জন্য। দেখা হচ্ছে আপনাদের নিজস্ব আদালতে। অক্টোবরের ২০ তারিখ ২০১৫-তে আসামি হামজার বিচার কার্য হয়েছিল অদ্ভুত, যাকে বলে অনাকাঙ্ক্ষিত। কিন্তু রাজনীতি মাত্রই অনাকাঙ্ক্ষিতের সমন্বয় মাত্র। প্রথম আধা ঘন্টা কেবল হামজার রাজনৈতিক জীবনের ফিরিস্তি ও তার শারীরিক অবস্থা বর্ণনায় কেটে গেল। হামজার পক্ষের উকিল হামজাকে কেবল একজন পক্ষাঘাতগ্রস্ত পঙ্গু রোগী হিসেবে যুক্তিতর্ক স্থাপন করে সেটা আদালতে উপস্থিত জনতার ভিতরে ফিট করতে করতে তিনি ঘেমে উঠলেন। দোলন সাহেবের সঙ্গে ভালো রকমের তর্ক হলো, কিন্তু মানবিকতার কোনো কথা নেই। ডিফেন্স মহোদয় রজব আলমগীর মানবিকতার ওপর প্রশ্ন তুলে পুরো আদালতকে আবেগী করে তুলতে সফল হয়ে গেলেন। অবাক্যর ঘটনা খুব কম সময়ে ঘটে গেল। হামজা এমপির খুন করেনি, সে করতে পারে না। কারণ এমপির খুন তার অ্যাক্সিডেন্টের কম বেশি ২ সপ্তাহের পরে সংঘটিত হয়েছে। হামজার চিকিৎসক এসে চমৎকার সাক্ষী দিয়ে গেলেন যে সম্ভবই না। কর করে কাগজে রিপোর্ট পেশ করা হলো। হামজার মেরুদণ্ড, স্পাইনাল কর্ড, সড়ক দুর্ঘটনায় কি পরিমাণ ড্যামেজ! এ অবস্থায় রোগী নিজ শক্তিতে চলাচল করতে অবধি অক্ষম। সে কি করে এমপির খুন করতে পারে? তাকে এমপি মার্ডার কেসে ফাঁসানো হয়েছে, কেননা এমপি জীবিত অবস্থায় তাকে ভালো চোখে দেখত না। এছাড়া তার অপরাধ কেবল রাজনীতিতে একটু অনৈতিকতা আর কি। ওসব কোনো গোনায় ধরার মতো বিষয় নাকি? ১৬ই জুলাই দিবাগত রাতে পটোয়ারি বাড়িতে যে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছিল তা জয় ঘটিয়েছিল। আদালতে প্রমাণ হয়ে গেল। হাত কাটা সেই ডাক্তার সাক্ষী দিল। মাহেজাবিন পাথরের মতো বসে শুধু দেখল। শেষ সময়ে হুইল চেয়ার ঠেলে হামজাকে আদালতে আনা হয়েছে। বিচারক মহাদয় নিজেই কেঁদে ফেলার মতো অবস্থায় হামজার অবস্থা দেখে। এইরকম এক নিষ্পাপ অসুস্থ যুবক এমন ধরনের অপরাধ করতে পারে? হামজার নামে অভিযোগ হলো সে নাকি এমপি ও এমপি স্ত্রীর ভাগিনা, যে কিনা নিজের বোনের স্বামী, তাকে খুন করেছে। এটা কখনোই বিশ্বাসযোগ্য? নিজের বোনের স্বামীকে কেউ কেন খুন করতে যাবে? এছাড়া হামজার অবস্থা দেখার পর নতুন মোড় এলো। হামজা এই অবস্থা করেছে জঙ্গি গোষ্ঠী ও বিরোধী দলের কর্মীরা সম্মিলিতভাবে। অতি সত্বর তাদেরকে বিচারের আওতায় আনার হুকুম দিয়ে আদালত ফুরালো। দোলন সাহেব সব বুঝলেন, চুপচাপ গিললেন। হামজাকে আবার স্থানান্তর করা হলো পুলিশ ফাঁড়িতে। দোলন সাহেব গিয়েছিলেন তার সঙ্গে সাক্ষাতে। হামজা হেসে ফেলল তাকে দেখে। স্যার, আপনি আমার ওপর এত আক্রোশ কবে জমিয়েছেন? কে বলে আক্রোশ? হামজা হাসে। অবাক হননি তো আবার আদালতে? প্রশ্নই ওঠে না। আমি আনাড়ি বা অবুঝ চোখ কানা জনতা নই হামজা। আমার আন্দাজ ও জানা সম্বন্ধে তোমার ধারণা থাকা দরকার। শুধু বলো, তুমি কি এটাই চেয়েছিলে? না, কয়েকদিন আগ অবধি চাইনি। তবে যেই দিন আমার নারী বিরোধী ও আপনি সাক্ষাতে এলেন, তারপর চাওয়াটা বদল এলো। কি করব স্যার?
এক কোমর ভাঙা মাগী মানুষ আর আপনার মতো হুট করে মানবিকতার গান গাওয়া উকিল মশাইয়ের কাছে হারা তো আমার সাজে না। আদালতের তারিখের ২ দিন আগে উপরমহলের সদস্য এলো হামজার কাছে। হামজার পরিকল্পনা তখনও আদালতে উঠে গড়গড় করে জীবনের সব সত্যি বলে দিয়ে ফাঁসির মালা গলায় চড়ানো। এটা জেনে উপরমহল ক্ষেপে ক্ষেপণাস্ত্র। হামজা যে ভাঙা জাহাজের ছেঁড়া পাল হয়ে গেছে, যা দমকা হাওয়া দিক বেদিক হন্য হয়ে কেবল পতপত করে উড়ছে, তাতে ওপরমহলের কোনো যায় আসে না। তারা কেবল চান আদালতে সরাসরি হামজার কৃতকার্য সামনে না আসুক, কোনোভাবেই না। এটা হামজার নয়, দলের অস্বস্তি ও নামের প্রশ্ন। এসব কাজ খোলা ময়দানে আসার মতো নাকি? আদালতে হামজা স্বীকার করবে যে সে একগাদা শিশু ও মুরসালির মতো যুবকদেরকে বড় ঘরের মতো কুঠুরিতে আটকে রেখে রক্তের খেলা খেলেছে? এটা হতে দেওয়া যায় নাকি? উপরমহল থেকে হামজাকে শাসিয়ে যাওয়া হলো যে তার কিছুই সামনে আসবে না, সে প্রায় বেকসুরের মতো খালাস পাবে, অথবা জনগণের মনের সান্ত্বনার জন্য তার ছোট মোটো অভিযোগের ২-৪টে মাস কারাগারে কাটানো লাগতে পারে। এর জন্য যা যা দরকার, যা প্রমাণ, সাক্ষী, হাতে বানানো আদালত, সব ব্যবস্থা ওপরমহল থেকে হয়ে যাবে। হামজা কেবল চুপ থাকবে। চুপ, এইটুকুই তার কাজ। না হলে হামজার বউ, বোন, বোনের মেয়ের সাথে খুব একটা ভালো আচরণ করা হবে না। তার সাথে কি করা হবে তা বলা যাচ্ছে না। আর তার বলা কথাগুলো ধামাচাপা দেওয়া অসম্ভব কিছু না। এইসব কথা দোলন সাহেবকে হামজা বলল না। সে শুধু আরমিনের কাছে হারতে রাজি নয়। এরপর ওপরমহলের নজরদারিতে রইল সে। কিছুদিন পর পটোয়ারি বাড়ির সিলগালা খুলে দেওয়া হলো। রিমিকে সঙ্গে নিয়ে সেই মরণ কুঠুরিতে বসবাস শুরু হলো। শরীরের অবনতি উন্নতি কিছুই নেই। বাম হাতটা কোনো মতো নাড়াতে পারা যায়। চিকিৎসার জন্য পয়সা দরকার অগাধ, তবুও নিশ্চয়তা নেই সামান্য কিছুটা উন্নতি হবে কিনা। নিউরোলজিস্টরা হাল ছেড়ে দিয়েছেন। শরীর প্রায় সবটা অবশ। তার ভেতরে প্রতিক্ষণে অন্তর্জ্বালা তাকে ধীরে ধীরে এক অদ্ভুত মৃত্যুর দিকে নিয়ে চলল। দিনকে দিন সে হয়ে উঠল ঠিক তার হুইল চেয়ারটার মতোই জড়সড় আসবাব। আর রিমি তার জড় সেবিকা, যে সঙ্গ ছাড়েনি অথচ সঙ্গে নেই। হামজা রোজ প্রহর গোনে, কবে জয় স্বপ্নে এসে একবার হেসে ভাই বলে ডেকে যাবে। হামজা শুনেছে মৃত মানুষ স্বপ্নে ডাকলে তারপর খুব শীঘ্রই মানুষ সেই মৃতর সঙ্গে চলে যায় জীবন ছেড়ে। সে রিমির কাছে রোজই অনুরোধ করে চলে যেতে। এক পঙ্গু চলন শক্তিহীন মানুষের দেখভাল করে জীবন নষ্ট করার মানে নেই। তাকে ফেলে চলে গেলে কয়েকটা দিনই মাত্র হামজা বাঁচবে এই অরুচিকর দুনিয়ায়। এটা হামজার একমাত্র চাহিদা আজ। সে যেতে চায় বহুদূর, যতদূর জয় পৌঁছে গেছে। মাহেজাবিন থামলে সিস্টার ক্যাথরিন সেই দিন এই পর্যায়ে মিনিট 10 চুপ থেকে আস্তে করে শুধু বলেছিলেন, জয় আমিরের রেখে যাওয়া দ্বিতীয় কাগজটা কোথায়? দেখেছিলে সেটা? আমাদের জয় আমির আমাদের মাঝখান থেকে ফুরিয়ে গেছে। সে মাটির সাথে নিঃশেষ হয়ে গেছে। এখন তার যে একটি মাত্র স্মৃতি আছে অন্তুর কাছে, জয় আমিরের শেষ চিঠি নামে যেটা পরিচিত, সেটা কালকে শেষ পর্বে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।